বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিচ্ছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং একটু মজা করেই বলি যে এটি প্রশাসনের সর্বোচ্চ পদ একসময় ছিল, কারণ এখন আবার পরে এসে সিনিয়র সচিবের পদও তৈরি হয়েছে, তখন পর্যন্ত ছিলেন না। আর জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হিসেবে তিনি সমধিক পরিচিত ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমার বায়া বসা। আমার ডানে রয়েছেন এফবিসিসিআর সাবেক পরিচালক, বাংলাদেশের শীর্ষ ট্রেড বোর্ডে আপনারা জানেন, এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আক্তার। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। এবং ডক্টর পারভেজ, আপনাকে বিশেষভাবে আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। আলোচনাটা আমি শুরু করতে চাই এলডিসি গ্রাজুয়েশন নিয়ে। এটা অনেক দিন ধরেই বাংলাদেশ এই প্রক্রিয়ার মধ্যে আছে, এর আগেও সময় বাড়ানো হয়েছে এবং বিশেষ করে ব্যবসায়ী মহলের মধ্যে একটা অস্বস্তি কাজ করেছে যে এটা সরকার আন্তর্জাতিকভাবে যে নিজেকে একটা সম্মানের জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু আমার বাস্তবতা হচ্ছে যে আমি আসলে এর জন্য প্রস্তুত কিনা। এই সরকার এখনকার বিএনপি নেতৃত্বাধীন সরকার নির্বাচনের পরে তারা খুব দ্রুততার সঙ্গে সময়টা বাড়াবার জন্য আবেদন করেছে, এবং যেহেতু অর্থনীতির অবস্থা, সামগ্রিক অবস্থা ভালো নয়, ব্যবসায়ীদেরও একটা চাওয়া ছিল এবং সরকারও খুব দ্রুততার সঙ্গে, এবং এটা অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে এই সিদ্ধান্তটা ঠিক আছে। এবং আপনারা জানেন যে সম্প্রতি জাতিসংঘের সিডিপি তারা এক ধরনের সমর্থন দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের প্রতি, আবেদনের প্রতি। 2029 সালের সম্ভবত 24শে নভেম্বর পর্যন্ত 3 বছরের জন্য বাড়াবার একটা অনুরোধ। সো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে সরকারের সিদ্ধান্ত, এই যে সমর্থন, বা আমরা ধরেই নিচ্ছি যে এটা হয়তো হয়ে যাবে শেষ পর্যন্ত, এবং হলে তার জন্য আমাদের করণীয় কী, বা কতটা আমরা আসলে, নাকি ওই পরীক্ষার আগের রাতে সবসময় পরীক্ষা পেছানোর দাবি, আর শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় লেখাপড়াটা করতে বসে যারা পরীক্ষা পেছাদের দাবি করে ওই আগের রাতে, সেরকম অবস্থার মধ্যে আমাদের যাবে। ডক্টর মোহাম্মদ মজিদ। ধন্যবাদ। এলডিসি গ্রাজুয়েশন হওয়ার ব্যাপারটা হচ্ছে, আগে রহিম ছিল, সিম্পল, এদিকেও দাওয়াত পেত ওদিকেও দাওয়াত পেত, সবসময় তার কোনো গিফট নিয়ে যেতে হতো না কোনো বিয়েতে বা ইত্যাদি। এখন হঠাৎ করে তারা যে বলা হলো যে তুমি এখন মিস্টার রহিম হবা, তুমি একটা বড় লোকের ক্লাবে উঠবা, তখন তুমি সব জায়গাতে কিন্তু আর দাওয়াত পাবে না, এবং তোমার সাথে আচরণটা অন্য ধরনের হবে। আমাদের দেশে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আমি যদি ভালো পড়াশুনো না করতে পারি, না করা থাকে, তাহলে আমার পরীক্ষায় যেয়ে তো অবস্থা তো ত্রাহি মধুসূদন হবে, এবং পরবর্তীকালে আমাকে বলবে যে তুমি কি অটো পাস করেছো বা ইত্যাদি, এই ধরনের একটা ব্যাপার ঘটবে। এখানে কথাটা ছিল অ্যাকচুয়ালি 2018 সাল থেকে বাংলাদেশ এই এলডিসির থেকে উত্তরণ হয়ে গ্রাজুয়েট হওয়ার এই একজন পরীক্ষার্থী বলে দেওয়া যায় আর কি। তো 18 সালে যখন করা হয়েছিল, তখন যে 3টা কারণ বলা ছিল, যে একটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতার একটা স্টেজে উঠতে হবে, 2 হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বা মানব সম্পদের কর্মসৃজন বা ইত্যাদি এইসব ব্যাপারে তার একটা অগ্রগতি নিতে হবে, আর সামষ্টিক অর্থনৈতিক একটা স্থিতিশীলতা বা একটা অগ্রগতির বিষয়টা তার থাকতে হবে, থাকলেই সে গ্রাজুয়েটেড হতে পারবে, এই কথাটা ছিল। এটা 2023 সালে এসে যখন দেখা গেল যে আমি তো ভূগোলে ভালো পড়াশোনা হয়নি, তারপরে ওখানে টিচার পাইনি, ওখানে হয়নি, আমার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুরতা কাটেনি বা ইত্যাদি আর কি। তো তখন ওটার অবশ্য একটা বড় সমর্থন ছিল যে 20 সালে যে করোনা হয়েছে সেটা আমার অর্থনৈতিক উন্নয়নকে খুব বাধাগ্রস্ত করেছিল। এই জন্যই সেই যুক্তিতে 23 সালে আমরা আবার বলেছিলাম যে ভাই আমার পরীক্ষা 3 বছর পিছিয়ে দেন, আমি করব আর কি। এখানে ব্যবসায়ীদের কনসার্নের বিষয়টা হচ্ছে, আমি যে মুহূর্তে গ্রাজুয়েটেড হব, বাংলাদেশে আবার ব্যবসায়ীদের কনসার্ন বললে মনে হয় যে এর তো স্বার্থান্বেষী গোষ্ঠী, অনেকে বলে থাকেন যে এরা এদের স্বার্থে চাচ্ছে, আসলে আমার ইকোনমির স্বার্থে। আমি তো ওইটাই বলছি যে অর্থনৈতিক ভঙ্গুরতার যে কথাটা, যে শব্দটা, যে প্রতিষ্ঠান, সেটাই খুব ইম্পর্ট্যান্ট। অর্থনৈতিক ভঙ্গুরতা থাকলে, অর্থাৎ রহিমের ভিতরে যদি ক্যান্সার রোগ টোগ থাকে, তো ও তো গ্রাজুয়েট হয়ে তো অবস্থা খারাপ আছে, মারাও যেতে পারে বাই চান্স। তো সেই কারণেই ওই অর্থনৈতিক ভঙ্গুরতার ক্ষেত্রে তাকে একটু স্বাবলম্বী হতে হবে, না হলে ও কিন্তু গ্রাজুয়েট হয়ে টিকতে পারবে না বা সমস্যা হবে, কারণ ও জিএসপি পাবে না, ওটার পাবে না, এটার সুবিধা পাবে না, ওর অনেকগুলো কম্পিটিশানে যেতে হবে। আবার এটাও ঠিক, ও যদি আপগ্রেডেড না হয়, গ্রাজুয়েটেড না হয়, তাহলে ওই যে এলডিসি হিসেবে থাকা,
এবং ওই লোকের কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে এতেও দেখা যায় ও নিজে কিন্তু আর স্বয়ংবার হতে পারে না, ও চেষ্টা করে না, পারে না। এই জন্যই এলডিসি হওয়াটাও মানে গ্র্যাজুয়েট হওয়াটাও দরকার, অন্তত একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছাবার জন্যে, এগোর জন্য। এর জন্য একটা প্রতিযোগিতার ব্যাপার আছে যে আমি ভালোভাবে প্রস্তুতি নিয়ে পাশ করে তারপরে আমি ওই ক্লাবে উঠবো। তো সেই প্রস্তুতির জন্যেই এই আবার গত বছর থেকেই যখন দেখা গেল যে এই 26শে নভেম্বর ছিল, ডেট ছিল 26শে নভেম্বর, 26 সালের 26শে নভেম্বর এটা হবে, তখন দেখা যাচ্ছে 25 সালের 26শে নভেম্বর না 25 সালে না, 26 সালে 26 নভেম্বর নভেম্বরে গ্রাজুয়েশন হওয়ার দরকার। তাই বছর দেড়েক আগে থেকে দেখা গেল যে আমার তো সেই প্রস্তুতি হয়নি, প্লাস আমি ইতিমধ্যে দুইটা বড় বড় ধাক্কা সামলিয়েছি। একটা হচ্ছে যে 24শে জুলাইয়ের আন্দোলন, আর তার আগে তো করোনা গেছে। তো ফলে আমার যেটুকু প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতি আমি এখনো নিতে পারিনি। এই জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানেও বলেছিলাম যুক্তি দিয়ে যে আমার গ্র্যাজুয়েট হওয়াটা দরকার, এটা ঠিক, আমার মর্যাদা আর আমার প্রশ্নে আমার কম্পিটিশনে টিকে থাকার জন্যে সাজ্জাদের শিপিং সেক্টর বা এসব ব্যাপারে সব ক্ষেত্রেও যেন আমি একটা স্বয়ংভর একটা কম্পিটিশন যেতে পারি, এটা গ্র্যাজুয়েট হলে ভালো হবে। কিন্তু আমার প্রস্তুতিটা না থাকাতে আমি হঠাৎ করে যদি গ্র্যাজুয়েট হয়ে যাই এবং ওর সত্যের ভিতরে যদি আমি পড়ে যাই, তাহলে তো আমি ঘর গোছাতে পারবো না। তো এই জন্যই বলা হচ্ছিল, আমরা আশাবাদী সরকার প্রথমে এসেই, নতুন সরকার এসেই তারা প্রথমে এইটাকে একটা পয়েন্ট হিসেবে নিয়েছেন, কারণ এটা দরখাস্তটা করতে হবে জাতিসংঘের কমিটি আছে, বড় কমিটি আছে, সেই কমিটি এটা হিসাব করে করবে। তা মাশাআল্লাহ মনে হচ্ছে স্পষ্ট আমরা সেখানে একটু ভালো সাপোর্টও পাবো, কারণ আমরাই এখন প্রেসিডেন্ট গতকাল থেকে, গত কয়েকদিন আগের থেকে। তো সুতরাং আশা করি এটা হয়ে যাবে, আমি মনে করি পলিসি। তবে এইটার সাথে এই কথাটা খুব স্পষ্ট হবে, এই বারবার পরীক্ষা পিছানোর দাবি করে আপনি পড়াশুনো করবেন না, আপনি ঠিক হবেন না, এইটা ঠিক না। এটা কিন্তু একটা দায়িত্ব অর্পিত হলো, এটা একটা ইমেজের প্রশ্ন, এটা ইমেজের প্রশ্ন উঠবে যে ও বারবার পরীক্ষার তারিখ পিছে বলে পড়াশুনো করে না বা হয়নি। আমাদের আজকের থেকেই, যে কারণে অনেক রিফর্মসের কথা বলেছে, হ্যাঁ ওই কথাগুলো যে পয়েন্টের থেকে, যে মুহূর্ত থেকে আমি 3 বছরের এক্সটেনশনটা পাচ্ছি, সেই মুহূর্ত থেকে আমার উপরে কিন্তু দায়িত্ব পড়ে গেল যে আমাকে যেন আর একবার না চাইতে হয়, বা আমি যেন এই 3 বছরে যেন আমি অন্তত এইটুকু স্বয়ংভরতা অর্জন করব, এইটুকু স্ট্রেংথ তৈরি করব, যাতে আমি ওই কম্পিটিশনে ভালোভাবে টিকতে পারবো। এই দায়িত্ববোধটা কিন্তু আসবে। সুতরাং আমি মনে করি যে একটা হচ্ছে যে আমি 3 বছর সময় পেলাম, কিন্তু এই 3 বছর আমার উপরে কিন্তু একটা বড় ধরনের দায়িত্ব আরোপ করেছে, এবং সেই দায়িত্বে আমার কালকের থেকে পড়াশুনো ভালো করে শুরু করতে হবে, না করলে কিন্তু আমি দুই দিকই হারিয়ে যাব। এটাই হচ্ছে পয়েন্ট। জি, ডক্টর সাজ্জাদ আক্তার। আমি ডক্টর মজিদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক বিজ্ঞ একজন ব্যক্তিত্ব, অনেক সৎ একজন কর্মকর্তা। ওনার মতো কর্মকর্তা আমাদের দেশে দরকার। আমি আশা করব যে যারা সরকারি চাকরি করেন তারা যেন ওনাকে অনুসরণ করেন। আমি এই কারণে বলছি যে এলডিসি করতে গেলে সরকারি কর্মকর্তাদের একটা বিশেষ ভূমিকা থাকবে। সেই আলোকে আমি ডক্টর মজিদের মতো কর্মকর্তা হওয়ার জন্য ওনাদেরকে বলছি। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে ডক্টর খলিলুর রহমান, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে জাতিসংঘের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানে জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পেয়েছে। এবং আমি আশা করি যে এলডিসির ব্যাপারে অনেকটা সরকার যে পদক্ষেপটা নিয়েছে যে এটাকে পিছিয়ে দেওয়ার জন্য 3 বছরের, এটা একদম ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত। কারণ আমরা ব্যবসায়ীরা এখনও সেভাবে প্রস্তুত হতে পারি নাই। কারণ এর মধ্যে আপনি ইউক্রেনের যুদ্ধের কথা বললেন, করোনার কথা বললেন, আবার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এসে সামনে দাঁড়িয়েছে। সব কিছু মিলে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে, বিশেষ করে ব্যাংকের যে অবস্থা আমরা সবাই জানি, পুনরায় যদি নাও বলি, ব্যাংকে যেভাবে লুটপাট হয়েছে, সব কিছু বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে গেলে মিনিমাম একটা সময়ের প্রয়োজন। তার মধ্যে আবার নতুন সরকার এসেছে, পলিটিক্যাল সরকার। এই সরকারের বয়স মাত্র 3 মাস। এই সরকার অনেক কিছু বোঝা কাঁধে নিয়ে সামনে এগোতে হবে। তো সার্বিক সব ব্যবস্থাতে আমি ডক্টর মজিদের সাথে একমত যে আজকের থেকেই আমাদেরকে পথ বেছে নিতে হবে, আমরা কিভাবে অগ্রসর হব, এবং 3 বছরের মধ্যে যেন আমরা আমাদের ইমেজকে ধরে রাখতে পারি
এবং বিশ্বে যেন আমাদের মর্যাদাটা থাকে সেই ব্যাপারে আমি সকল ব্যবসায়ীদেরও সহযোগিতা চাবো যে আপনারা যে পারেন যেভাবে পারেন প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যান যেন এই 3 বছরের মধ্যে আমরা সক্ষম হতে পারি। আমি একটা প্রশ্ন করতে যদি ব্যবসায়ীদের প্রসঙ্গে এসছে এবং এই ক্ষেত্রে আসলে অতীতে আমরা যেটা দেখেছি এই ধরনের বিষয় বা যে কোনো বিষয় আমাদের ট্রেড বডিগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের সঙ্গে সরকারের ধরনের এনগেজমেন্টও থাকে, সরকারও তাদের থেকে বোঝার চেষ্টা করে বা ব্যবসায়ীরাও সরকার সম্পর্কে একটা ধারণা পায় বা সরকারকে বোঝাবার চেষ্টা করে। কিন্তু এটা কত বেশ কিছুটা সময় ধরে অনুপস্থিত। প্র্যাকটিক্যালি ট্রেড বডিগুলো অনেকেই মনে করেন যে একটু নন ফাংশনিং হয়ে গেছে। আপনার কি মনে হয়? এবং এটা একটা দিক, আরেকটা দিক হচ্ছে যে আমাদের ট্রেড বডিগুলোর মধ্যে একটা পলিটিসাইজেশন অনেক বেশি হয়েছে। যারা নেতা নির্বাচিত হন বা তারা একটা বিশেষ দলের থাকেন এবং শেষ পর্যন্ত গিয়ে আসলে তারা ব্যবসার স্বার্থ, ব্যবসায়ীদের স্বার্থ, অর্থনীতির স্বার্থটা সেই অর্থে দেখেননি। অতীত গত কয়েক বছরের অভিজ্ঞতা যেটা বলে, বরং নিজেদের ব্যবসা বাণিজ্য গোছাবার চেষ্টা করেছেন। কেউ কেউ পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছেন, কেউ কেউ হয়তো মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে যেই শক্ত একটা বিভিন্ন ট্রেড বডি বাংলাদেশে একসময় ক্রিয়াশীল ছিল সেটা অনেক দিন ধরে অনুপস্থিত। এই জায়গায় আপনার মত কি? দেখুন, আমি 2002 সালে 2000 সালে এফবিসিসিতে নির্বাচন করি। আমি চট্টগ্রামে জন্ম ছিল, চট্টগ্রামে বেড়ে উঠেছি, কিন্তু আমার গ্রামের বাড়ি গাজীপুরে। তা আমি সার্বিকভাবে যে কথাটা বলতে চাচ্ছিলাম, তখন যে নির্বাচনটা করেছিলাম সারা বাংলাদেশব্যাপী একটা আনন্দ উৎসবের মধ্যে নির্বাচনটা করেছিলাম, এবং ওই নির্বাচন করার পর আমি জয়লাভ করে, এমনকি আমার সাথে যারা নির্বাচনে পরাজিত হয়েছেন ওনারা পরবর্তীতে মন্ত্রী হয়েছেন। তা আমি ওই নির্বাচনে জয়লাভ করে আমি এত উৎসাহিত হলাম যে চট্টগ্রাম বন্দর নিয়ে কাজ করব, এবং আমি সাকসেস যে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছিলাম। কারণ চট্টগ্রাম বন্দরে আমার জন্মের পর থেকে, যেহেতু আমার বাবা শিপিং ব্যবসা করতেন, আমি শিপিং ব্যবসাটা শিখেছিলাম। তা আপনার সাথে আমি এই ব্যাপারে একমত যে এখন যদি পলিটিক্যালি সবসময় চিন্তাধারা করা হয় যে অমুককে বসাতে হবে, ফিক্সড করে দেয় বা নির্ধারণ করে দেন, তার মধ্যে সেই ধরনের উৎসাহিত থাকে না। তখন সে তার ব্যক্তিগত যা পারে সে এটা আদায় করে নেয়। যেমন কিছুক্ষণ আগে আপনি মন্ত্রীর কথা বললেন বা সংসদ সদস্যের কথা বললেন, সেই ধরনের আমাদের একটা ধারণা হয়ে গেছে যে বিজেএমের প্রেসিডেন্ট হলেই বোধহয় সে এমপি হয়ে যাবে, তারপরে হয়তো মেয়র হবে বা মন্ত্রী হবে। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে আপনার আমি যেটা মনে করি যে এখন আমরা যখন আমি 2000 সালে নির্বাচন করি তখন সরাসরি নির্বাচন ছিল এফবিসিসিআইতে প্রেসিডেন্ট পদে। তারপরে 2002 সালে এটা করা হয়েছিল। যাই হোক, যারা করেছিলেন তাদের এই ফলটা কিন্তু পরবর্তী যে গভর্নমেন্ট এসেছে তারা বেনিফিটেড হয়েছে, তারা তাদের ইচ্ছে মতো বসিয়ে বহু বছর বেনিফিটেড হয়েছে। তা আমি মনে করি যিনি নির্বাচিত হবেন তিনি তো দেশের জন্য কাজ করবেন, সুতরাং উনি তো সরকারের যদি কোনো ভুল থাকে সেটা উনি ধরিয়ে দিবেন, অথবা সরকারকে উনি বলবেন যে আপনি এটা করেন ব্যবসায়ীদের পক্ষের থেকে। আর যদি ওনাকে বসিয়ে দেওয়া হয় কোনো না কোনোভাবে টেকনিক্যালি কোনো ওয়েতে, তবে উনি তো ওই ধরনের কোনো উৎসাহ পাবেন না, এবং উনি মনে করবেন যে আমাকে তো বসিয়ে দিয়েছেন, সুতরাং ওনাকে আমি বলি উনি ভালো কাজ করতেছেন, ভালো কাজ না করলেও ব্যাংক লুট হচ্ছে এটার ব্যাপারে আমি উনি চুপ থাকবেন, ওনার কোনো দায়বদ্ধতা থাকবে না। সব কিছু মিলে আমার মনে হয় যে সরাসরি নির্বাচন পদ্ধতিটা এফবিসিসিতে থাকা উচিত। ডক্টর মজিদ, সাজ্জাদ একটা কথাও সুন্দরভাবে বলেছেন যে এই যে আমরা গ্রাজুয়েশন যেটা হব আর কি, সেখানে ব্যবসায়ীদের, আপনি যেটা বলছেন যে ব্যবসায়ীদের ব্যাপারটাই বোধহয়, আসলে তা না। এখানেও কিন্তু আমলা অর্থাৎ অফিসার এই যে অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করার ব্যাপারে, ট্রেডের সিস্টেমের ব্যাপারে, এগুলো সব ব্যাপারে কিন্তু একটা সুতরাং এদের ভূমিকাটা ইম্পর্টেন্ট। আর আমি সবাই কিছু মনে করি শুধু ব্যবসায়ী না, সমগ্র জনগণ কিন্তু এই এলডিসি গ্রাজুয়েশনে হওয়ার ক্ষেত্রে যার অবদান রাখতে হবে। কারণ আমি যদি দেখা যায় যে এখানে আমি দ্রব্যমূল্যের এতে আমি অসহায় অবস্থায় আছি, আমি ঠিকমতো রেসপন্ড করতে পারছি না, আমি লেখাপড়া ঠিকমতো শিখতে পারছি না, যে দ্বিতীয় শব্দ ছিল মানব সম্পদ বা ইত্যাদির ব্যাপারে, আমার ছেলে মেয়েদের আমি ঠিকমতো পড়াশোনা করাতে পারছি না, করছি না। সকলকেই সকল ব্যাপারে সচেতন হতে হবে যে আমি শিক্ষায়ও যাতে আমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টটা ঠিক মতন হয়, স্বাস্থ্যর ক্ষেত্রে আমার হয়, আমার যে ভূমিকা, এবং এখানেই সরকারের ভূমিকাটা আসবে এই অর্থে যে সকলের ভিতরে কিন্তু একটা
ওই পার্চেজিং পাওয়ার বাড়ানোর একটা ব্যাপারে, অর্থনীতিকে সক্রিয় করার ব্যাপারে আমরা 3 বছর যদি সত্যি ভালো করতে চাই, প্রথমেই দায়িত্বটাই হবে, আমি আশা করি আগামী বছরটায় বাজেটটাতেও মূল বাণীও এটাই, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট। অর্থাৎ আমাকে আত্মসচেতন হতে হবে, আমাকে এই অর্থনীতিতে আমার যা ভূমিকা সেটা আমাকে করতে হবে, করে একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি হতে হবে। আমি বললাম বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, এটা বলে বসে থাকলে হবে না, কেন বিনিয়োগটা হচ্ছে না, ও কিভাবে বিনিয়োগ করতে পারে আসে সেই ব্যবস্থা করতে হবে। সুতরাং একটা এনাবলিং পরিবেশ সৃষ্টি হতে হবে, এবং সেখানে জনগণ তো অবশ্যই প্রথমেই, আর গভর্নমেন্ট মেশিনারিজ, কারণ যতই যা হোক উনি যতই যা বলবেন, যদি দেখা যায় যে এনবিআর কিংবা ট্যারিফ কমিশন কিংবা ট্রেড বডি বা অন্যান্য প্রতিষ্ঠান, সে যদি দেখা যায় যে সে ফাইল নাড়ছে না, সে কাজ করছে না, আমরা যেটা সেবার কথা বলি, সেবা যদি হয়ে যায়, কেনা বেচার বিষয় হয়ে যায়, তাহলে এ হবে না আর কি। এই জন্য বলছি ব্যবসায়ী সংগঠনগুলোর পলিটাইজেশনের যে ব্যাপারটা, আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলো সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী। আমি অমুক সরকার অমুকে এটা হবে না, কারণ সে বাংলাদেশপন্থী না হলে সে ঠিক মতন কাজ করে না। আমি 1996 সালের কথা বলতে পারি, যখন জনাব মখা আলমগীরের নেতৃত্বে অফিসাররা তাদের অফিস থেকে এসে জনতার মঞ্চে এসে সেই যে আমার আমার প্রশাসনের ভিতরে হিরো আর জিরো হওয়ার যে প্রচলনটা চালু হয়ে গেল, ফলে আমরা সচিব বা অন্যান্যদের কাজের পরবর্তীকালে আমরা লক্ষ্য করলাম। এই জন্যই ওই একটা পক্ষভুক্ত হওয়ার অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। এটাও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই জন্যই হতে হবে, আমি যদি ওখানে তাদের মতোই যদি করি বা সব কিছু করি, যেমন আমি গত সরকারের সময় এর আগের বারে বাজেটের সমালোচনা করার জন্য ওরা একটা কমিটি করেছিলেন এফবিসিসিআই, আমরা সেখানে সব বললাম, খুব স্পষ্ট করে বললাম। মনে হলো যিনি প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ নাম বলছি না, এই 2023 সালের কথা বলছি, 22-23 সালে, তিনি আমাদের এই কথাগুলো শুনলেন বলে মনে হলো না। না বেরিয়ে শেষে আমি এক পর্যায়ে বললাম, আপনারা আপনাদের চেঞ্জ করেন, কেবলা চেঞ্জ করেন, কারণ আপনি এখানে একরকম বলবেন, সকল ব্যবসায়ীদের কথা শুনিয়ে দাবিগুলো সব শুনবেন, আবার রাত্রি যেই যদি বলে আসেন না আপনি ভালো চালাচ্ছেন, হ্যাঁ, বা অথবা আপনার বলতে হচ্ছে, তা তখন তো আপনার ওই যুক্তি তোলার বলার যৌক্তিকতাটা কমে গেল, হয়ে গেল। ইউ রিপোর্ট সাজ্জাদ ওজনই বলছে নির্বাচিত হওয়ার দরকার এই জন্যেই, কারণ তাহলে ওনার একটা জবাবদিহি থাকে সদস্যদের কাছে, যে তুমি আমাকে এই জন্যই নির্বাচিত করেছো এবং এই জন্যে আমি তোমাদের কথা বলেছি। আর সেখানে যদি দেখা যায় যে না আমি একটা পক্ষীয়ভাবে বসে থাকি, তখন আমি যতই বলি আমার কিন্তু গলার স্বর অন্যরকম হয়ে যায়, এবং ওই আমার সদস্যদের সাথে আমার দূরত্ব তৈরি হয়ে যায়। ও দেখে যে আমার কথা তো বলছে না। এই যে আমরা যেমন বলি এনবিআর-এর যে আলোচনা হয় ব্যবসায়ীদের সাথে, সব কথা বলে, কিন্তু সব লেখা হয়, রেকর্ড হয়, কিন্তু ওইটা যে বাজেটে রিফ্লেক্ট হচ্ছে না, এই ব্যাপারে আর কেউ প্রতিবাদ করা হয় না। করতে হবে যে আমি যা বলেছি সেইটা যেন এখানে আসে। এই কারণেই কিন্তু আমরা ওই যে নীতির থেকে বা এনবিআর থেকে নীতি বিভাগ আলাদা করলাম কেন বা করা হলো কেন, ওখানে যুক্তিটা হচ্ছে যে নীতি বিভাগে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশনটা ডাইরেক্ট থাকবে নীতি তৈরির ক্ষেত্রে। যেমন এই যে 15 সদস্য বা 16 সদস্য যে অ্যাডভাইজারি কমিটিটা হবে, এখানে এফবিসিসিআই, বিজিএমইএ, ইউনিভার্সিটির অধ্যাপক, আপনার মিডিয়ার লোক, ওই হিসাববিদ, এরা সবাই গভর্নমেন্টের মানে ঘোষিত সদস্য হবেন, এবং এরা বছরে 4 বার বলবেন যে সামনের 4 মাসে আপনি কী কী এসআরও জারি করবেন, কী করতেছেন সেটা আলোচনা করেন। আমরা যা বলবো সেই অনুযায়ী সেইটার মিনিটস হবে, সেই অনুযায়ী হবে। তাহলে এই যে অন্ধগলির ভিতরে কাজ করা, আমি বলে গেলাম এনবিআরে অনেকগুলো দাবি টাবি বলে আসলাম, বাজেটটা পাস হলো, যান মনে হয় গোপনে অর্থ বিলটা পাস করা হলো এবং শেষে হাততালি দিয়ে পাস হয়ে গেল। ওই যে হাততালি দিয়ে যারা পাস করলেন ওনারা নিজেরাও জানেন না যে ওনারা এই দাবিগুলো তুলেছিলেন কিনা বা কথাগুলো হয়েছিল কিনা। অর্থাৎ লেট ইট বি এ মোর পার্টিসিপেটরি। ওই যে আমরা অন্তর্ভুক্তিকরণ শব্দটা বলি, অন্তর্ভুক্তিকরণ ওইভাবে হবে যে না সকল সদস্যের একটা ভয়েসটা এককভাবে থাকবে এবং থাকতে হবে। ওখানে যদি নেতা যে বা যিনি বড়, তিনি যদি এই কিছুক্ষণ আগে আমি পড়তেছিলাম আমাদের যে দীনেশ ত্রিবেদী যিনি আমাদের এখানে আসবেন হাই কমিশনার হয়ে ভারত, হ্যাঁ, তার আমি লাইভের এটা দেখতেছিলাম আর কি, মমতার সাথেও সে ছিলেন, ও কেন্দ্রীয় সরকারিতে ছিলেন,
কিন্তু যখন যখন সে পয়েন্টে তার হয়েছে, সে কিন্তু ঠিকই কিন্তু ডিফল্ট করেছে, বলেছে তো ওইরকম করতে হবে। কারণ আমার সবার উপরে কথা থাকবে ওইটা বাংলাদেশের অর্থনীতি। ডক্টর সেই পয়েন্টটা এখানে ইম্পর্টেন্ট। পারভেজ সাজ্জাদ, ডক্টর মজিদ বাজেটের প্রসঙ্গটা টেনে এনেছেন এবং 7 তারিখ থেকে চলতি সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 11ই জুন জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা করা হবে। কেমন বাজেট চান? 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। তো যিনি ঘোষণা করবেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি ওই এলাকার ভোটার। তো উনি আসলে চিটং চেম্বার প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার পারিবারিক এবং সব কিছুর থেকে পরিচিত। ওনার দক্ষতা অনেক, আমি এটা স্বীকার করতে হবে, এবং ওনার অভিজ্ঞতাও অনেক। তো আমার একটা ধারণা যে উনি সব কিছু জেনে শুনে সারা বিশ্বের এই বর্তমান অবস্থার সব কিছু জানার পরও উনি যেহেতু এত বড় একটা বাজেট দিচ্ছেন, নিশ্চয়ই উনি কোনো একটা চিন্তা ভাবনা করে এটা দিচ্ছেন। তা আমি সেজন্য ওনাকে স্বাগত জানাবো। কিন্তু সেই সাথে সাথে আমি বলবো যে সরকার এসেছে মাত্র 3 মাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বিশেষ করে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, উনি বৃক্ষরোপণ এবং খাল কাটার এই দুটো জিনিস ওনার নির্বাচনের নিয়ে এসেছেন। এই বর্তমান আধুনিক যুগে খাল কাটার বিষয়টা উনি এনেছেন। তা আমি যদি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতিতে ওনার অনেক অবদান ছিল সেই যখন উনি ক্ষমতায় আসেন, যদিও আমার বয়স তখন কম ছিল। এবং খাল কাটা খুব জনপ্রিয় ছিল, কারণ তখন এক ফসলা, ডক্টর মজিদ আরও ভালো বলতে পারবেন হয়তোবা, এক ফসলা বোধহয় হতো তখন। তাই এখন সেটা উনি খাল কাটার পরে বোধহয় 2 ফসলা বা 3 ফসলাতে গিয়েছিল, এবং দেশের যে খাদ্য সমস্যা ছিল সেটা ছিল না। তো এই জন্য এটা প্রশংসার দাবি রাখে। তো আমাদের কিন্তু এই পৃথিবীতে চলতে গেলে মাটি, পানি, এইগুলো আমাদের সবসময় দরকার হয়, নদী, খাল, বিল। তো আমি একটা জিনিস আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে খাল কাটার যে প্রকল্পটা উনি নেবেন, সেই প্রকল্পটা আরও আধুনিকরণ করে যেন নেন, কারণ বর্তমান অনেক কিছু অ্যাডভান্স হয়েছে, এবং একসাথে যেন না নেন। কারণ দেখা যাবে যে খাল কাটবে, হয়তো সেখানে পানি যদি না থাকে, মেনটেন করা না হয়, সেই ব্যাপারে যেন একটু পদক্ষেপ ব্যবস্থা হয়তো উনি নেবেন। তারপরে আমি বলছি এই দেশের একজন নাগরিক হিসাবে, এবং আমার মনে হয় এটার সুফল অনেক আসবে। আচ্ছা, এবার আমি, কারণ এটাও আমাদের বাজেটের সাথে একটা সম্পৃক্ততা আছে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বাজেটে সরকার হয়তো বা রাজস্ব আয় করবে 5,50,50,000 কোটি টাকার মতো, এবং বাকি ঘাটতি থেকে যাবে বিরাট একটা অঙ্ক। এই অঙ্কটা কি বৈদেশিক ঋণ দেশের ব্যাংক থেকে নেওয়া হবে? সেজন্য আমি সরকার তো ক্রমাগত ব্যাংক থেকে ঋণ করেই চলেছে। আসলে এই সরকার না, মানে বিগত সরকারগুলো তাই করেছে। আসলে এই সরকার ধারাবাহিকতায় একটা বিরাট সামনে কোনো অর্থনৈতিক চাপ পেয়েছে, বিশাল পাহাড় সম। এবং যেমন অনেক ব্যাংকে টাকা নাই, অনেক ব্যাংক লুটপাট হয়েছে। সুতরাং এই সরকার যে এইভাবে এসেছে, তারপরে এত বড় বাজেট, দুটোকে সামলিয়ে সরকারকে আগাতে হবে যেহেতু। তা আমি অনুরোধ করব সরকারকে, আমার যতটুকু অভিজ্ঞতা সেই আলোকে, যে মেগা প্রজেক্ট যেগুলো আছে বাংলাদেশের, মেগা প্রজেক্টগুলোর মধ্যে যেটা খুব জরুরি এবং যেটা সমাপ্ত করা দরকার, সেইটা করে বাকি কোনো মেগা প্রজেক্ট যেন হাতে না নেয়। কারণ আমাদের মেইন হচ্ছে আমাদের আমদানি রপ্তানির গতিশীলতা রাখা আমাদের অর্থনীতির জন্য, এবং এই গতিশীলতা রাখতে গিয়ে সরকার তো ইনিশিয়ালি সিদ্ধান্ত নিয়েছিল যে কোনো মেগা প্রজেক্ট নেবে না, যদিও পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিয়েছে। তো জানি না, সেটাও আমার মনে হয় সরকারের আরেকটু পরে নেওয়া উচিত, কারণ এতদিন তো পদ্মা ব্যারাজ হয়নি। এমন কোনো ক্ষতি হয়ে যাবে না এই মুহূর্তে আমার দৃষ্টিকোণ থেকে, যে সেটা যদি সরকার নেক 6 মাস পর বা 1 বছর পরে। কিন্তু সরকারের আমদানি রপ্তানি গতিশীলতা রাখার জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনার গ্যাস, বিদ্যুৎ, এইটার দরকার সবচেয়ে বেশি, কারণ ইন্ডাস্ট্রি চলবে না যদি বিদ্যুৎ না থাকে। এবং সরকারের যে কিছু পদক্ষেপ আছে, যে সন্ধ্যা 7টার মধ্যে, আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি, আপনিও জানেন যে ইউরোপ, অস্ট্রেলিয়াতে বলেন, আপনার সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা হয়ে যায় অনেক সিটিতে। তা আমার আল্লাহ তাআলা কিন্তু সূর্য ওইভাবে দিয়েছে যে ফজরের নামাজ থেকে শুরু করে যদি এশা পর্যন্ত যায়। তো সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, আমাদের কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে। যেগুলো আগে আমরা হয়তো 10টা পর্যন্ত মার্কেটে যেতাম, সেটা আমাদেরকে, ব্যবসায়ীদের একটু ক্ষতি হবে,
তারপরে আমাদেরকে অভ্যাসটা একটু চেঞ্জ করে নিয়ে আসতে হবে। যেমন আগে আমরা দেখতাম আমাদের বাবারা সকালে অফিসে যেতেন, 2টার সময় হয়তো ওনারা ব্যাক করতেন অফিস থেকে, আমাদের স্কুলটাও সকালে হতো। তা এখনও অনেক স্কুল সকালে হয়। আমাদের কিছুটা আমাদের স্বভাব চেঞ্জ করে এনে জি, আমাদেরকে এগোতে হবে, যেন সরকারকে আমরা সহযোগিতা করতে পারি এবং প্রতিজন আমরা যে বিদ্যুৎ খরচ আছে আমাদের এখানে, বিদ্যুৎ অপচয় হয়, সেই অপচয়গুলোকে রোধ করতে হবে। এবং আমাদেরকে, যেমন আপনি দেখেন 1968 সালে বোধহয় হয়েছিল চিটাগাংয়ে ওই যে রিফাইনারি, তারপরে কিন্তু বাংলাদেশে কোনো রিফাইনারি হয়নি। এখন কোনো কারণে যদি রিফাইনারি করা না যায়, হয়তো আমি জানি না, কোনো কারণ থাকতে হতে পারে। তা আমার মনে হয় যে এলাকা ভিত্তিক, জেলা জেলা ভিত্তিক যদি স্টোরেজ করা হয়, কারণ বাংলাদেশে 3 মাসের বেশি রিজার্ভ করা যায় না, যদি স্টোর করা হয়, সেই স্টোরে যদি আপনার তেল আমদানি করে তারপরে এলপিজি আমদানি করে সংরক্ষণ করা যায় এবং এটা যদি 6 মাসে নেওয়া যায়, তবে দেখবেন যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো খুব ভালোভাবে চলবে এবং দেশে ঘাটতি হবে। সো ডক্টর মোহাম্মদ মজিদ, আপনার কাছে ওই একই প্রশ্ন, এবং ঘাটতি বাজেটের কথা বলেছেন। সবসময় আমাদের বাজেটে ঘাটতি থাকে এবং এবারও একটা বড় ঘাটতি থাকছে। কিন্তু আমার প্রশ্ন যে ঘাটতির পাটটুকু বাকি যেটুকু রাজস্ব আহরণ, নিজস্ব অর্থ দিয়ে বা রাজস্ব আহরণ করে যেটা পরিচালনা করাবে, সেই রাজস্ব কি আহরণ করা যাচ্ছে? এখানেও আবার বলি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন হবে। এখানে বিষয়টা হচ্ছে, আমরা ঘাটতির যে কথাটা বলি, এটা কি যে আমার ব্যয় এত, আমার আয় সেই ধরনের হয়নি, সেই জন্য ঘাটতি। এখানে বাজেট 9-30 যেটা করা হয়েছে আর কি, বাজেট কিন্তু সবসময় বড় হতেই হবে। ইনফ্লেশনের সাথে, গ্রোথের সাথে মিল রেখে ওটা বড় হতেই হবে। মানে আমরা উচ্চাভিলাষী বলি আর বলি, সেটা পরের গতানুগতিক কথা। হ্যাঁ, বাস্তবায়ন কি করতে পারবেন সেটা পরে দেখা যাবে, কিন্তু বাজেটে নইলে কিন্তু আপনি পিছায় যাবেন। আপনি ওই গতবারও 30 কোটি টাকা, এবারও 30 কোটি টাকা যদি করেন, আপনি কিন্তু মূল্যমানে পিছিয়ে যাবেন। তো সেই জন্যই বাজেটটা বড় হবে। এখানে দেখতে হবে আমার ব্যয়ের বাজেট আর আমার এদিকে আয়ের বাজেট, এইটার ভিতরে একটা সমন্বয়ের প্রয়োজন হবে, হলেই ঘাটতিটা কম হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে 9-30-এর 9 কোটি মানে 30 যেটা বাজেট আর কি, ব্যয়ের বাজেট, এটা কিন্তু বিনিয়োগ সরকারের পক্ষ থেকে। অর্থনীতিতে টাকাটা আসতে হবে, আসলেই অর্থনীতি রিভলভ করলে তখন আমি রেভিনিউ পাবো। এখানে ওই ডিম আগে মুরগি আগে মতন পরিস্থিতি, কিন্তু আমার আগে মুরগি লাগবে। হ্যাঁ, তো সুতরাং এইবারের বাজেটটা ওনারা যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে মূলত অর্থনীতিকে সচল করার বাজেট। অর্থনীতিকে যেভাবে হোক সকলকে যাতে এর ভিতরে আনা, বেকারত্ব দূর করা থেকে শুরু করে সকল কাজের ভিতরে আনা। ওই যে দুটো কর্মসূচির কথা উনি বললেন, এটা কিন্তু আমাদের পরিবেশগত বা কৃষির জন্যে, যে কৃষির থেকে আমার জিডিপির সবচেয়ে বড় অবদান, সেই কৃষির জন্য এটা কিন্তু অনিবার্য এবং এগুলোর দরকার। তা সেই জন্যই সেখানে যে দেওয়া হবে মানুষকে, যে সহজে দেওয়া কৃষক কার্ড বলি বা যা দেওয়া হবে, এগুলো হচ্ছে ওদেরকে পারচেজিং পাওয়ার বাড়ানো। ওদের পারচেজিং পাওয়ার বাড়লেই জিনিসপত্রের চাহিদা বা জিনিসপত্র পাওয়া যাবে, নেওয়া যাবে। এখন খেয়াল রাখতে হবে উনি যেন উৎপাদন করতে পারেন, কারণ উৎপাদন না করলে তো ওই চাহিদা দিয়ে কাজ হবে না। তো উনি উৎপাদন করার জন্যই ওনাকে যেসব ফ্যাসিলিটিস দেওয়া দরকার, যেমন গ্যাস, বিদ্যুৎ, সেগুলো তো সব করতে হবে, করে ওনাকে সচল করতে হবে। সচল করলেই উনি উৎপাদন করতে পারবেন। উৎপাদন করলেই মানে ওখানে একই সাথে ওই যে কর্মসৃজনও হবে, কারণ তার লোকজনের চাকরির ব্যাপার আছে। এবং ওইটার থেকেই জনগণ যদি ওইটা স্বল্প দামে পায়, উৎপাদন খরচ যদি কমিয়ে বা পায়, তাহলে সে তখন বেশি কিনতে পারবে। কিনলেই আমি রেভিনিউ পাবো। আমার যেন এই দৃষ্টিভঙ্গি থেকে আমার বেরিয়ে আসতে হবে যে ও বাঁচুক আর না মরুক, আমার রেভিনিউ ওর কাছ থেকে নিতে হবে। এইটা হবে না। এইটা করতে হবে যে আগে ওর রেভিনিউ আর্নিংয়ের কাজ, মানে কি বলে, অর্থনীতি সচল সে হচ্ছে কিনা, উৎপাদন করতে পারছে কিনা। সুতরাং আগে আমাকে উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তার সৃষ্টি কাজ করে তাকে সেখান থেকে ওটা রিভলভ করলে তারপরে আমি রেভিনিউ অটোমেটিক্যালি পাবো। আমি রেভিনিউ প্রত্যাশা করে থাকবো ওই ঘাটতি পূরণের জন্য, এটা হবে না। এটা বিষয়টা হচ্ছে ওখানে সাজ্জাদ আর একটু ভালো কথাই বলছে। আমার ওই কাজ, সংযম, সাশ্রয়, ওই যে বড় বড় প্রকল্প নেওয়া, ওগুলো বাদ রেখে আমার ওই যাতে ছোট ছোট ব্যবসা বাণিজ্য ভালো চলে সেইগুলোর দিকে দেওয়া আর কি।
আমি পদ্মা ব্যারেজের ব্যাপারে বলি, এটা অগৌণে শুরু করা উচিত। টাকা আপনি আস্তে আস্তে ব্যয় করবেন, ওই যেটা বলছে আর একটু পরে শুরু করে, আমি এবছর অল্প বরাদ্দ রাখবো বা করবো, কিন্তু আমার এটা শুরু করতে হবে, কারণ এটা আমার পুরো অর্থনীতি ইকোনমির জন্যে আমি 60-এর দশক থেকেই আমার উচিত ছিল পদ্মা ব্যারেজ হওয়া। হ্যাঁ, কিন্তু যাও এতে ভূ রাজনৈতিক অনেক বিষয় আছে, আমার এখন এটা একটা ফরজ কাজ হয়ে গেছে, এটা করতে হবে। তা সেই জন্যে আস্তে আস্তে আমার এগোতে হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে অর্থনীতিকে সচল করার জন্যে সরকার যে বিনিয়োগটা করবে ওইটাই সরকারের ব্যয়। যেমন আমি দুটো খাতের কথা খুব স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যেমন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা সবসময় বলছি বরাদ্দ ভালো দিতে হবে, দিলেই হবে। কি হবে যে শিক্ষায় আমি যেটা দেব সেটার থেকে যেন আমি সত্যি রিটার্ন পাই। আমি শিক্ষকরা 100% বেতন দেব এমপিও ভুক্ত বা হিসেবে, সে ওখানে পড়াবে না, না পড়িয়ে সে বলবে বিকেলবেলা আমার কাছে কোচিং করো। হ্যাঁ, আর ওই গাইড বই এর উপর নির্ভরশীল করব, আর এদিকে মাত্র 1375 টাকার বিনা পয়সার বই দেব। এই কন্ট্রাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে। এখানে বুঝে নিতে হবে যে তোমার শিক্ষায় আমি যে বাজেট দিচ্ছি সেটা থেকে আমি যেন শিক্ষা পাই। এখানে তুমি ফাঁকি দিলে হবে না, বা এখানে তুমি ওনাকে বিকেলবেলা আবার আউট অফ পকেট মানি খরচ করবার সুযোগটা দিলেও হবে না, নিলে হবে না। কারণ উনি যদি আউট অফ পকেট খরচ না করতে পারেন তাহলে ওনার কাছে ডিসপোজেবল ইনকাম থাকবে, মানে ওনার পারচেসিং পাওয়ারটা ক্ষতি হবে না, তখন সে জিনিসপত্র কিনতে পারবে, অর্থনীতি চালু হবে। তা আমি যদি ওই শিক্ষা এবং স্বাস্থ্যের নামে ওনাকে আবার আউট অফ পকেট খরচ করবার পথ রাখি বা করি, বা আমি শিক্ষাকে বুঝিয়ে না নেই, স্বাস্থ্যকে যদি না বুঝিয়ে নেই, তাহলে আমার ওই জনগণের ওই সেই পারচেজিং পাওয়ারের উপরে হাত পড়ে গেল, মানে ক্ষতি হয়ে গেল। সেই জন্যে এখানে আমি মনে করি 3টা জিনিস এখন আমাদের অ্যাকচুয়ালি দরকার, এবং সেটাই আশা করি এই বাজেটের থেকে বেরোবে। সেটা হচ্ছে যেভাবে হোক সেভাবে হোক আমাদেরকে স্বনির্ভরের পথে হাঁটতে হবে, স্বনির্ভর হওয়ার পথে। ওই যে খাল কাটা, বৃক্ষরোপণ, বা এই যে পদ্মা ব্যারেজ, এগুলো হচ্ছে, বা আমাদের এই যেসব বিদ্যুতের কী বলে যেসব গ্যাস কূপ খনন বা আমার যেসব কাজ, সেগুলোর দিকে আমার অগমনের নজর দিতে হবে। কারণ আমাকে ওই পরস্পর ওই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে সেই চিন্তায় থাকবো। আমি কিন্তু আরেকটা কথা বলছি, এই যুদ্ধ আমরা তো বললাম, আর একটা যুদ্ধ কিন্তু ওদিকে কোরিয়াতে কিন্তু মানে রান্না করা হচ্ছে আর কি। হ্যাঁ, পরিবেশন হবে তাড়াতাড়ি, কোরিয়া, তাইওয়ান, এইদিকে আমরা এখন হরমুজ প্রণালী নিয়ে দুঃখ পাচ্ছি, কিন্তু এদিক থেকেও একটা সমস্যা আসতে পারে, এটাও আমার আগে মাথায় রাখতে হবে। তা সুতরাং আমাকে স্বনির্ভর হতে হবে নিজে, আমার নিজের পারচেজিং পাওয়ার বাড়া, আমার ব্যবসাকে চালু করা, আমি ওই যে 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন হওয়ার জন্য আমার প্রস্তুতি নেওয়া, এইগুলো সব করি আমার স্বনির্ভর হতে হবে। স্বনির্ভর হতে গেলে আমার জনগণের সকলের এই যে সংযম এবং সাশ্রয়ের দৃষ্টিভঙ্গিতে আসতেই হবে। আমি এই ঈদে বাড়ি গিয়েছিলাম, আমি দেখলাম ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ দেওয়া আছে, সেই বিদ্যুতের প্রচুর অপব্যবহার হচ্ছে। অপব্যবহার মানে কি, সারা লাইট জ্বালিয়ে রাখতেছে, করতেছে। তা এখন ওইটা করতে হবে, এইভাবে পরিষ্কার বলতে হবে সবাই যে আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারবো না, কারণ ইট ইজ ভেরি কস্টলি। তা সুতরাং আপনাকে আপনার মতন লাইফ স্টাইল ঠিক করতে হবে। আপনি বিকেলের মধ্যে পড়াশুনো করা, যা করার কাজ আপনি সেরে নেবেন, আর খুব বেশি লাগলে সেটার জন্য ওই যে রিনিউয়েবল এনার্জি যেটা আজকে আমরা সোলার পাওয়ারের বলছি, সেটাও তো দ্বিতীয়ত একটু সময় লাগবে। তো এইভাবে মোট কথা আমাকে এই কস্টলি বিদ্যুতের উপরের থেকে আমাদের, যেমন এই বিদ্যুতের যখন দাম বাড়তেছিল বেশ কিছু ইনস্ট্রাকশন কিন্তু সরকার জারি করেছিলেন। আমি এখন মনে হয় যেন সবাই ওটা ভুলেই গেছে, কিছুই না, সে ওই ঠিকই অফিসে তার বাথরুমে তার করিডোরে তার লাইট জ্বলতেই আছে। হ্যাঁ, কারোর কোনো মনে হয় না। আমি অনেক মসজিদে যেই দেখলাম যে চলে নামাজ পড়ছে হয়তো 5 জন, কিন্তু পুরো মসজিদ ফুল স্পিডে সে ফ্যান চালাচ্ছে। অর্থাৎ তার মাথায় ওই চিন্তাটা আসলো না যে আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়টা, সাশ্রয়টা আমার পুরো এই কস্টলি জিনিসের উপরে করবে আর কি। সুতরাং সকলকে এই সংযম আর সাশ্রয়ী হওয়ার পথে উঠতে হবে। এটা একটা সাধনার প্রশ্ন, বাট এটা উঠতে হবে। আর সব কিছুর উপরে তৃতীয় হচ্ছে সুশাসন। আমাদের সবাইকে সুশাসনের আওতায় আসতে হবে, আমাকে নিজেকেও, ইনক্লুডিং মাইসেলফ। ওই যে পুলিশ সার্ভিস দিচ্ছে, যে এসি ল্যান্ড জমি দিচ্ছে, যে ভূমি রেকর্ড দিচ্ছে, ওই কাস্টমসের যে অফিসার মাল ছাড় করতেছে, সকলকেই তার সেবার প্রতি যত্নশীল হতে হবে। যে আমার সেবা দেওয়ার কথা, আমার ওনার কাছ থেকে পয়সা নিয়ে
ওনার কস্ট অফ ডুইং বিজনেস বাড়ানো আমার দায়িত্ব না, কাজ না। এই বাজেটের ভিতরে ওই একটা নির্দেশনা থাকবে, বিষয় থাকবে। ওই যে যেটা কিছুক্ষণ আগে ঘাটতির কমানোর কথাটা বলতেছিলাম, ঘাটতিটা আমার এইভাবে কমানো হবে যে আমি বাজেট দিয়েছি ঠিক আছে, কিন্তু ওই যে টাকা আমি ব্যয় করবো সেইটার থেকে যেন আমি রিটার্ন পাওয়ার ব্যাপারে আমি যদি সতর্ক থাকি, অর্থাৎ সুশাসিত হই, ওই ঘুষ কস্ট অফ ডুইং বিজনেসগুলো যদি কমাতে পারি, তাহলে আমার এখানে এই ব্যয়টা রিয়াল ব্যয় হবে এবং ওটা অর্থনীতি সত্যি একটা বিনিয়োগ হবে। আর ইন দ্য মিন টাইম ওইটা বিনিয়োগ হলে, অর্থনীতি সচল হলেই আমার তখন রেভিনিউয়ের পালে বাতাস লাগবে এবং তখন রেভিনিউ হবে। সুতরাং এই কিছুদিন হয়তো আমাকে এক ধরনের একটা বিশেষ ধরনের ইয়ে থাকবে। যেমন আমি আর একটা ছোটো উদাহরণ দিই, এমন একটা আইটেম আছে যেটা আমি যদি শুল্ক বাড়াই, ওইটার দামটা যাইয়ে সরাসরি জনগণের উপর পড়বে। আমার এখানে কষ্ট করে হলেও আমার শুল্ক কমাতে হবে, এখানে শুল্ক কমাই দিতে হবে। কমিয়ে দিয়ে উনি যাতে ওই জিনিসটা ঠিক মতন উৎপাদন করে জনগণ যাতে স্বল্প দামে পায়, পেলে ও যদি জিনিসপত্র ঠিক মতন কিনতে পারে, তখন আমি রেভিনিউ পাবো। আমার ওই আগের থেকে শুল্ক বাড়িয়ে রেভিনিউ নিয়ে ওনাকে অকার্যকর করে, ক্রেতাকে অকার্যকর করে আমি শুল্ক আরোহণের দৃষ্টিভঙ্গি আমার পাল্টাতে হবে। আমার এটাই পাল্টাতে হবে, আমি যদি ভালো শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে পারি, তাহলে আমার দেশের লোকেরা আর বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না, ওই টাকাটা আমার সেভ হবে। আমার ভালো শিক্ষা যদি দিতে পারি, তাহলে আমার ওই যে বললাম একটা সত্য হবে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইটা যদি আমি ঠিক মতন করতে পারি, আমি যদি স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি, এক বছর যদি খুব কষ্ট করে সব কাজ ফেলে তুইয়ে আমার লোকেদের একটা স্কিল্ড ম্যান পাওয়ার, তার 2-3টা ভাষা ভালো করে শিখাই দেওয়া। জাপান কিন্তু এখন প্রচুর লোক চাচ্ছে, কেয়ার গিভারের বা ইত্যাদির, নার্সের খুব প্রচুর ডিমান্ড আছে সারা ওয়ার্ল্ডে। আমার সব কাজ ফেলে তুইয়ে ওই বলে সব অন্য শিক্ষা টিক্ষা পরে হবে, আগে আমি এই স্কিল ম্যান পাওয়ার তৈরি করি, 1 বছর 2 বছর করে সরকার সেটার বেশি জোর দিচ্ছেন, দিয়ে আমি ম্যান পাওয়ার ভালো তৈরি করে বিদেশে পাঠাতে থাকি, আমি 3 গুণ বেশি রেমিটেন্স পাবো। এই অশিক্ষিত অদক্ষ লোক পাঠিয়ে আর তার জন্যই প্রতিদিন চিন্তা করা, আর ওই লোহিত সাগরে ডুবে যাবে, মানে এর চাইতে আর একটা বড় অপচয়, বড় ক্ষতি আর নাই। আমাকে সম্মানজনক চাকরি করতে সে যাবে এবং সম্মানজনক পয়সা আসবে। এই জন্যেই ওই কথাটা, সুশাসন কথাটা বলছি, এটা বেশি প্রযোজ্য হবে ব্যাংকিং খাতের জন্য। ব্যাংকিং খাতে যেন আস্থাটা যা নষ্ট হচ্ছে, নড়বড়ি হচ্ছে, সেইটা যাতে ফিরে থাকে। সুতরাং ব্যাংকের এমন কোনো পদক্ষেপ, টাকা চুরি হয়ে গেছে ঠিক আছে, সে টাকা চুরি আনার করার ব্যবস্থা হবে, কিন্তু আমি আবার এমনভাবে করবো না যে মনে হলো আমি তারে চুরি করার উৎসাহটা দিয়ে দিয়েছি, সে চুরি করেছেও আবার ওই চুরি করা টাকা দিয়েই সে কইয়ের তেলে কই ভাসবে। এই বিষয়টা আনলে হচ্ছে কি, আস্থা একেবারে হারিয়ে যাবে। আস্থা হারিয়ে গেলে কিন্তু আপনি অর্থনীতিকে ঠেকাতে পারবেন না। আমি উদাহরণটা এখানেও আগেও দিয়েছি, আর একবার দিচ্ছি। 1997 সালে যখন এশিয়ান ক্রাইসিস ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, জাপান গভর্নমেন্ট দেখলো যে তার দেশে প্রচুর বিল্ডিং বানাইছে ব্যাংকের লোন নিয়ে, এখন সেই বিল্ডিং কেউ ভাড়া নেয় না, ওটা একটা মন্দ বিনিয়োগ হয়ে গেছে। এখন ও ভাড়া নেয় না বলে, বিক্রি করতে না পারে বলে ব্যাংকের লোন শোধ করতে পারতেছে না, এনপিএল বেড়ে গেছে। বেড়ে গেলে ব্যাংকের গ্রাহকরা তখন হাউতাস শুরু করে দিছে। তা তখন গভর্নমেন্ট দেখলো যে এই হাউতাস করতে করতে মানুষের যদি আমানত করবার টেন্ডেন্সিটা যদি অন্য পথে, ভিন্ন পথে চলে যায়, আস্থা যদি হারিয়ে যায়, তখন জাপান সরকার নিজের গভর্নমেন্টে তার নিজের ট্যাক্সের থেকে, খাজানচিখানার থেকে 683 ট্রিলিয়ন ইয়েন একটা প্যাকেজ দিয়ে দিল, দিয়ে বলল, ব্যাংকের সাথে চুক্তি করলো যে তুমি এই যে ওখানে যে মন্দ অপচয় যেটা বিনিয়োগ হয়েছে, এটা তুমি নাও, তুমি আগে গ্রাহকের আস্থা ঠিক রাখো, গ্রাহক যেন না মনে করতে পারে যে আমি টাকা জমিয়ে রাখছি এ ব্যাংকে, আগামী বছর আমার মেয়ের বিয়ে দেবো এবং উনি এখন আমার টাকা দিচ্ছে না। কনফিডেন্সটা সবসময় গুরুত্বপূর্ণ। এই জাতীয় অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি যাতে না হয়, সে 683 ট্রিলিয়ন দিয়ে ওইটাকে সারভাইভ করাইলো, করিয়ে তারপরে করলো। যেমন আমরা করোনার সময় দিলাম না 30,000 আর 20,000, কিন্তু ওটা বিতরণ তো জামাল হয়েছে। মোট কথা, কখনো কখনো নিজের গাঠির পয়সা খরচ করে আমার অর্থনীতিকে সচল করতে হবে। অর্থনীতি সচল করলেই আমি রিটার্ন পাবো, এটাই হবে দৃষ্টিভঙ্গি। ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ। আচ্ছা, ওনার আলোকে অনেকগুলো কথা বেরিয়ে আসলো, সেটা অনেকটা আমাকে মনে করিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা, বিশেষ করে আমাদের যারা নিম্ন ব্যবসাগুলো করে, ছোট ব্যবসাগুলো করে, নিম্ন বলবো না, ছোট ব্যবসা করে, তারা ব্যাট এবং ট্যাক্সের কথা শুনলে
একটা আতঙ্কে থাকে। এটাকে তারা কী ধরনের একটা ভয় পায় যে এটা বলা যায় না আপনার। তা আমি এই ভয়টা কেন পাবে? আমার কথা হচ্ছে এনবিআরে যারা চাকরি করে আমাদের বন্ধুবান্ধবরাই হয়তো বড় বড় পোস্টে আছে, কিন্তু ওরাও যা বাংলাদেশের নাগরিক, এরাও বাংলাদেশের নাগরিক। আমাদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ হবে, এমন সেতুবন্ধন হবে যে আমরা কেউ কাউকে ভয় পাবো না। আমাদের দেশে যেটা ব্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, আমরা দিব, তবে সেটা সহনীয় পর্যায়ে থাকতে হবে, শুধু চাপিয়ে দিলে হবে না। যেমন এবার ব্যাটের কথা শুনলাম যে গতবার ব্যাট ছিল 1,86,000 কোটি টাকা টার্গেট ছিল এই রানিং ইয়ারে, এবার নাকি করা হচ্ছে সেটা 2,13,000। দেশের এমনি অর্থনৈতিক অবস্থা খারাপ, তার মধ্যে এই ধরনের ব্যাট আদায় করতে গেলে কি হবে, দেখা যাবে যারা ছোট ছোট ব্যবসা করে তাদের উপর গিয়ে সেটার প্রভাব পড়বে। আমি আপনাকে একটা কথা বলি যে এফবিসিসিআইতে আমরা বলি যে 4 কোটি ব্যবসায়ী, এনবিআরের প্রাক্তন চেয়ারম্যান মহোদয় আছেন এখানে, আপনি যদি যান তবে ব্যাটের ব্যাটে বোধহয় 8 লক্ষ পাবেন ব্যাট রেজিস্ট্রেশনে, এবং আপনি ইয়েতে পাবেন বোধহয় 60 লক্ষর মতো আপনার টিনদারি বোধহয়। তা এখন ব্যবসায়ী হচ্ছে 4 কোটি। তো এই 4 কোটি ব্যবসায়ী আসলো কোত্থেকে? একটা ট্রেড লাইসেন্স করতে লাগে 5,000 থেকে 10,000 টাকা। একটা একটা ইনকাম ট্যাক্সের ফাইল করতে হয়তো বা 2-3 হাজার টাকা লেগে যায়, বা 4-5 হাজার টাকা লেগে যায়, বা ন্যূনতম একটা ট্যাক্স দিতে হয়। একটা ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে এটা কখনো সম্ভব না। আপনি যদি চায়নার দিকে তাকান, দেখবেন যে একটা ছোট গড়, তার সাথে একটা ব্যবসা করছে, সে হয় একটা মুরগির খামার করছে, অথবা নিলে একটা নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে। বাংলাদেশেও কিন্তু ধীরে ধীরে এই ধরনের হচ্ছে। আপনি কিন্তু বাংলাদেশে 3 কোটি ব্যবসায়ী পাবেন যারা নিজেদের পায়ে নিজেদের সংসার চালায়, কারণ কর্মসংস্থান নাই। আপনার সরকার কর্মসংস্থান দিতে পারতেছে না, এটা সরকারের দোষ না, সরকারের আরও উচিত কর্মসংস্থান কমিয়ে দেওয়া। কারণ কেন কমিয়ে দেওয়া? কারণ অনেক সরকারি অফিসে দেখবেন আপনি লোক বসা থাকে, আপনার কাজ থাকে না। কর্মসংস্থান তো আপনাকে ব্যবসার সুযোগ করে দেওয়া এক ধরনের কর্মসংস্থান। Yes. মানে এখন এই যে সরকার যেটা বলছে যে খাল কাটা কর্মসূচি বা কৃষিতে, এর মধ্য দিয়েও মানে এই যে 1,86,00,000 কর্মসংস্থান করবে, ওটা আসলে খাদ্যের তাদের প্ল্যানিং এর যে আপনি ঢাকার আনাচে কানাচে যান, দেখবেন কেউ ফল বিক্রি করছে, কেউ জিনিস বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, কেউ সবজি আনছে। এই যে তারাও কিন্তু ব্যবসায়ী। তো এই ধরনের ব্যবসায়ী আছে বাংলাদেশে 3 কোটি। এখন আপনি যদি এই যে একটা সামান্য ব্যাটে 1,000 টাকা দিয়ে নাকি কি একটা রেজিস্ট্রেশন করা হবে, এটার অর্থ হচ্ছে তাকে একটা বন্দি করা হচ্ছে। পরবর্তীতে দেখা যাবে যে তার ছেলে, এখন আমার ছেলে, আমি ব্যবসা করি, আমার বাবা ব্যবসা করতেন, আমি ব্যবসা করি, ব্যবসায়ী হয়েছে, আমার ছেলেরা হয়তো ব্যবসায়ী হবে আমার সাথে, ঠিক ওর ছেলেও ওর সাথে ব্যবসায়ী হবেন, ওনার ছেলে। তো ওনার ওইখানে যদি 3 কোটির সাথে যদি 3 কোটি লোক আসে, তবে 6 কোটি ব্যবসায়ী হবে। এটাতে কিন্তু আমাদের দেশে অর্থনীতি মজবুত হবে, কিন্তু সে কারো উপর নির্ভরশীল হবে না। সরকারের উচিত এই ধরনের এই 1,000 টাকা দিয়ে তাকে একটা আওতায় নিয়ে নেয়, কারণ সে ভয় পেয়ে যায় যখনই তাকে ব্যাট এবং ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়। তো সেই আলোকে সরকারকে যদি ওই পদক্ষেপটা নেন সরকার, যে আমি এই 3 কোটি লোককে এর আওতায় আনবো না, কিন্তু তাদেরকে সুরক্ষিত করার জন্য, তাদের ব্যবসায়িক সুবিধার জন্য, তাদের যা কিছু ফ্যাসিলিটিস লাগে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে। আগে যা ছিল এখন তো অনেকটা উন্নতি হয়েছে, এবং আমি আশাবাদী যে খুব সহসা আরও উন্নতি হবে। তারপর অর্থনৈতিক দিক থেকে তারা যেই ধরনের কাজ করে যে আর্নিংটা করবে, সেটা কিন্তু আমাদের রপ্তানিতে, আপনি দেখেন বাংলাদেশে 18 কোটি লোক, আপনি বলি 18 কোটি, আমার মনে হয় হয়তো 20 কোটি হতে পারে। এই 20 কোটি লোকের যদি 2টো করে কাপড় থাকে, 3টা করে কাপড় থাকে, তো 60 কোটি কাপড় লাগে। এই সংস্থানটা আসতেছে কোত্থেকে? এই লোকাল সবাই এটা করছে দেখে। সেই জন্য আমি আশা করব যে আমরা ধরে নিলাম 4 কোটি ব্যবসায়ী, এই 4 কোটি ব্যবসায়ী যেন 8 কোটি ব্যবসায়ী হয়, তারা স্বনির্ভর হয়। যদি একটা ব্যাট রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, দেখা যাবে তার ছেলেকে সে আর এটাতে আনছে না, তার পরিবারকে আনছে না, যে সে মনে করছে ঝামেলা, কিন্তু যখন এটা থাকবে না সে আনবে। কিন্তু আনার পরে আমাদের অর্থনীতিকটা এগিয়ে যাবে, এবং আমার মনে হয় এটা সরকারের কর্মসংস্থানের দিকে যাবে। আরেকটা জিনিস আসছি আমি, যে 1 কোটি লোক দেখেন আমাদের দেশে বিদেশে থাকে। আমি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে দেখেছি যে অনেক গ্রামের অনেক ছেলেরা চলে এসেছে পড়ালেখা করতে। তারা, এখন আমি এটার ব্যাপারে অন্য কোনো কথা বলতে চাই না, পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, কারণ ওই দেশের এমবিসি আছে, বিভিন্ন ধরনের, তারা বিভিন্ন ধরনের মন্তব্যগুলো সবগুলো শুনবে। তো আমি চাই যে আমাদের দেশের ছেলেদের একটা ইমেজ আছে, তারা যেখানেই যায় খুব ভালো করে, তাদের মেধা আছে। তা আমি মনে করি যে সরকার যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে, সেই শিক্ষা ব্যবস্থাটা তো হচ্ছে, যেমন MBA হয়ে বেরোচ্ছে, BBA প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা পড়ুক, তার ইচ্ছা থাকতে পারে MBA BBA করবে। কিন্তু আমি সরকারকে মনে করি যে 200 মার্ক অথবা 300 মার্ক, আমি জানি না ডক্টর আব্দুল মজিদ আমার সাথে একমত হবেন কিনা,
আমার মনে হয় যে যদি এই ধরনের কোনো প্র্যাকটিক্যাল, যেমন উনি নার্সের কথা বললেন, তারপরে আপনার অন্য কোনো প্রফেশন যেমন হোটেল, বেকারিজ, তারপর অন্যান্য প্রফেশনে যদি তাদেরকে স্কিল করা যায়, তখন দেখা যাবে যে তাদের আয় অনেক বেড়ে যাচ্ছে এবং বিদেশ থেকে তারা ফরেন কারেন্সি পাঠাতে পারছে। যেমন আপনি শিপিংয়ে আসেন, শিপিংয়ে একটা জাহাজে, একটা ফরেন ভেসেলে আপনার পুরো ইউনিট যদি বাংলাদেশ থেকে পাঠানো যায়, যে আর্ন করে, আমার মনে হয় যে 300 বা 400 লোক আনস্কিল্ড বিদেশে গিয়ে সেটা আর্ন করতে পারে না। তো অনেকগুলো মেরিন একাডেমি হয়েছে বাংলাদেশে। এটাকে আরও যদি বাড়িয়ে নেওয়া যায়। আর আরেকটা ব্যাপারে আপনাকে বাজেটের ব্যাপারে বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশে জাহাজ আছে 100টি, 105টি জাহাজ আছে ফরেন ভেসেল। আমাদের আমদানি রপ্তানির একটা বিরাট অ্যামাউন্ট কিন্তু আসে, এর মধ্যে 20% আপনার শুধু থাকে লজিস্টিকে, এই ট্রান্সপোর্টেশনটা, ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনটা। এটা আমি গত বিয়ার এবং ফেডারেশনের বাজেট মিটিং আমি মাননীয় অর্থমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি যে আমাদের একটা টার্গেট থাকতে হবে। ভিয়েতনাম ইদানিং অনেক জাহাজ দিয়ে দিয়েছে আপনার, এই জাহাজগুলোতে যেমন একটা এয়ারক্রাফট কিনতে অনেক টাকা লাগে, কিন্তু সেকেন্ড হ্যান্ড জাহাজ কিনতে, আপনি সামুদ্রিক জাহাজ আপনি 20 থেকে 25 বছর পর্যন্ত চালাতে পারেন। তো আপনি যদি 10 বছর পুরনো জাহাজ কিনেন, ডকিং করান, ওটা কিন্তু নতুন হয়ে যায়। তো ওই জাহাজটাকে আপনার ইনভেস্টমেন্টটা কম। আমাদের যদি 600 জাহাজ কেনা হয়, এটা আমার একটা ক্যালকুলেশন করে এসেছি আমি, যে 600 জাহাজ যদি আমাদের ক্রয় করা হয়, সেটা যদি সারা পৃথিবীতে ঘুরে সে যা ফরেন কারেন্সি আর্ন করবে, তখন দেখা যাবে যে আমাদের 20% ইম্পোর্ট এক্সপোর্টের অ্যামাউন্টের সমান। সুতরাং আমাদের কিন্তু ফরেন কারেন্সির একটা ঘাটতি থাকে। সুতরাং গভর্নমেন্ট যদি সুযোগ দেয়, যারা বিদেশে থাকে আমাদের বাংলাদেশিরা এবং যারা বিদেশ থেকে লোন নিতে পারবে, সেই ধরনের যদি গভর্নমেন্ট একটা সুযোগ রাখে যে 5 বছর ট্যাক্স হলিডে, 10 বছর ট্যাক্স হলিডে দিল, তখন যদি তারা এটা ইনভেস্ট করে, তখন কিন্তু আমরা একটা ভালো ফরেন কারেন্সিও পাই এবং সেখানে নাবিক যারা যাবে তারাও কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট আনতে পারবে। এটা আমি শিপিংয়ের আলোকে থেকে বললাম। দ্বিতীয়ত আপনার শেষ করতে হবে আপনাকে। হ্যাঁ, দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছিল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর হলো একটা হসপিটাল আমদানি রপ্তানির জন্য। তো চট্টগ্রাম বন্দরের 46% ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে এর আগের সরকার। চট্টগ্রাম বন্দরের এই ট্যারিফটাকে আপনার বৃদ্ধি করার কোনো কারণই নেই, কারণ তখন ডলার রেট ছিল 80 টাকা, বর্তমান ডলার রেট 110 টাকা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। না, বেশ কয়েকটা পুষ্টিকর প্রসঙ্গ এসে গেছে আর কি। বিষয়টা হচ্ছে, আমি আবার বলছি, আমি স্বনির্ভরের দিকেই যাচ্ছি। স্বনির্ভরটা এই জন্যেই যে ওই যে আজকাল যে পরিবেশ, আমি বলছি যে এনবিআরের দৃষ্টিভঙ্গি বা বিভিন্ন সেবা সংস্থার সার্ভিস যারা দেয় তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে, ও যদি নিরুৎসাহিত হয়ে যায় প্রথম প্রজন্মের বা দ্বিতীয় প্রজন্মের, তৃতীয় প্রজন্মের, ওরা তো আসবে না। আপনি লক্ষ্য করেছেন আমাদের সমাজে এমন হচ্ছে যে উনি তো ওনার আব্বার পরে উনি আছেন, থ্যাঙ্কস টু হিম, কিন্তু ওনার পরের প্রজন্ম যখন দেখবে যে ওনার এইভাবে ব্যবসা করতে হয়েছে বা এইভাবে সমস্যা হয়েছে বা এর সমস্যা হয়েছে, ও তো আর আসবে না। আমার কিন্তু উদ্যোক্তা পাচার হয়ে যাচ্ছে। আমি কিন্তু আবার বলি, আমরা টাকা পাচার হয় বলি, মেধা পাচার হয় বলি, কিন্তু আমার অনেক উদ্যোক্তা কিন্তু পাচার হয়ে যাচ্ছে। আমাদের যারা বড় বড় সফল ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, তাদের ইদানিং আমি বলতে শুনেছি, বলছে যে আমার ছেলেরা এই ব্যবসা আসতে চাচ্ছে না, তারা করছে না, উদাহরণ দিচ্ছে। আমাদের নিজেদের ছেলেমেয়েরাই উদাহরণ দিচ্ছে যে কী করতে যাব। আমার ওই পরিবেশটা তৈরি করতে হবে, এনাবলিং এনভায়রনমেন্ট। সেই জন্য আমি আবার বলছি, দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে এনবিআরকে। আমি এনবিআরের থেকেই দায়িত্ব নিয়ে কথা বলছি। এই জন্যই বলছি যে ওই যে ভ্যাটের, ওই যে ওর দোকানের, ওর সার্টিফিকেট, ওর লাইসেন্স টাইসেন্স সব, কম্পিউটারটা সব নিয়ে আসার মতন এই ধরনের আইন কানুন যেটা পাশ করেছে 2023 সালের আয়কর আইনে বা এতে, এইগুলো একটু কিছুদিনের জন্যে লেট ইট বি উইথহেল্ড। আগে ওরা ব্যবসা করতে দেন, ও উৎসাহিত হোক, ও নিজের থেকে নিজে কি করে দেখা যাক, হ্যাঁ পরে দেখা যাবে। কারণ ও ব্যবসা করতে পারলেই আমি রেভিনিউ পাবো। আমি রেভিনিউ, ও ব্যবসা করতে যাওয়ার আগেই আমি ওরে পথ বেঁধে দিচ্ছি, মানে সাহস ভয় পাচ্ছে। কারণ 4 কোটি লোকের ভ্যাটের হওয়া উচিত, সেখানে ওই যে বললেন সংখ্যা কেন হচ্ছে না, আমি কেন অন্যদেরকে আনতে পারছি না। এখানে একটা বড় বিষয়টা হচ্ছে যে ওই যে সে বাঘে খাইলে কি 3 গা না কত গা, এই যে একটা কথা আছে না, ওই ধরনের ব্যাপার। আমার পরিবেশটাকে সহজ করে দিতে হবে, একদম সহজ। আমি 2008 সালের কথা বলি, 8-9 সালের আমার সময়ের কথা বলি। আমি বলেছি মেক ইট ইজি, সিম্পল, ও আগে আসুক,
আমি সেই সময় এটাও বলেছিলাম যে 3 বছর আপনি রিটার্ন যা জমা দেন আপনার ইচ্ছে মতো দেন, আমার লোক দিয়ে আপনার প্রশ্ন করবে না। কারণ উনি রিটার্ন জমা দিতে গেলেই উনি নিজেই বুঝতে পারবেন যে আমার আগের বছর কি দিয়েছি, না দিলে মিলাবো কি করে হিসাব, ওনার কষ্ট ওনাকেই দেন। আপনি যদি ওখানে যদি তার সম্ভব বা পয়লাই বলেন যে না আপনি এখানে মনে অনেক ফাঁকি দিয়েছেন এসেছেন, তখন করবে কি? আমি দেখছি, আমি সাক্ষাৎকার নিয়েও দেখছি, বলছে কি আই নো আই ইউ, এই অফিসার নো আই ইউ। তো ও তার আসবে না। আমি বলছি যে আমার দৃষ্টিভঙ্গিটা এখন চেঞ্জ করতে হবে, আমাকে ওকে উদ্বুদ্ধ করতে হবে, করে আমাকে বলতে হবে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি, এইটা বলতে হবে। আমি কিভাবে আপনাকে ধরবো, কিভাবে আপনি ফাঁকি দিয়ে বেরোবেন আর আমি আপনার পিছনে এই থাকবো, এইটা এইটা এটা একটা ওই দেশ জন্য এটা ঠিক না। সুতরাং সুশাসন, নিজের সুশাসন, নিজের, ওই আরেকজনের দিকে দৃষ্টি দিয়ে বললে হবে না। আমি আমার লেভেলে, উনি ওনার লেভেলে, সে যার লেভেলে সুশাসিত হব, সুশাসন করেই আমরা যেন একটা পথে উঠতে পারি। সবার উপরে লক্ষ্য থাকবে আমি স্বনির্ভর হব। স্বনির্ভর না হলে এই জিও পলিটিক্যাল এই যে সমাজে আমি এর থেকে বেরোতে পারবো না। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনি দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আক্তার এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে এবং এর মধ্যে প্রথমে আমরা আলোচনা করেছি এলডিসি গ্র্যাজুয়েশন। 3 বছর হয়তো আরও সময় পাওয়া যাচ্ছে গ্র্যাজুয়েশনের জন্য, কারণ আমাদের যে প্রস্তুতিটা দরকার ছিল আমরা আকাঙ্ক্ষা করেছি, কিন্তু আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজটা আসলে করিনি। সো আবারও 3 বছর সময় পাওয়া গেল। আমরা আশা করব যে আমার অতিথিরা বলছিলেন যে এই সময় আর যেন আমাদের সময় চাইতে না হয়। এটা অবশ্যই সম্মানের বিষয়, কিছু সুযোগ আমরা হারাবো, কিন্তু তার জন্য যে প্রস্তুতি আমাদের দরকার সেটা যেন আমরা নিতে পারি সম্মানের সঙ্গে। এবং ওই যে বারবার যে কথাটা এসেছে স্বনির্ভরতার প্রশ্ন, অন্যের উপরে নির্ভর হয়ে সালে আমরা বর্তমান বিশ্ব বাস্তবতায় চলতে পারবো না। এবং এই আলোচনাটা বাজেটের প্রসঙ্গে এসছে এবং বাজেটের অর্থ কোত্থেকে আসবে সেটা একটা বড় প্রশ্ন। টার্গেট দিয়ে দেওয়া হয়, সেই টার্গেট বাস্তবায়ন হয় না, কেন হয় না সেটাও আলোচনা এসছে। সো মূল কথা, যারা এই রাজস্ব আহরণের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আনতে হবে ওনারা বলছিলেন। এবং একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা করতে হবে, সেটা এনবিআরের ক্ষেত্রে, রাজস্ব আহরণের ক্ষেত্রে যেমন গোটা অর্থনীতির ক্ষেত্র সেটা প্রযোজ্য। এবং এই অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের আলোচনায় এটা এসছে যে আমাদের ট্রেড বোর্ডগুলোকে রাজনীতিকরণ থেকে মুক্ত করতে হবে, তাকে স্বাধীনভাবে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট তারা তাদের নেতা নির্বাচন করবে এবং একই সঙ্গে তারা নিজেদের সেক্টরের স্বার্থ সংরক্ষণ করবার চেষ্টা করবে, সরকারের সঙ্গে বার্গেন করবে, সরকারকে পরামর্শ দিবে এবং সেটা সরকারের জন্য কল্যাণকর হবে। সেই সঙ্গে আরেকটা প্রসঙ্গ এসছে যে আমাদের মূল নজরটা, আমরা মেগা প্রকল্প থেকে সরকার প্রথমে ঘোষণা দিয়েছিল যে মেগা প্রকল্পে আপাতত আর তারা যাচ্ছে না, কিন্তু তারপরে একটা প্রকল্প অন্তত নেওয়া হয়েছে বলে আমরা জানি, কিন্তু আর যেন না নেওয়া হয় বা এটাকেও একটু বিলম্বিত করা যায় কিনা সেটিও আমার এক অতিথি পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মূল নজর আমাদের গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এই জায়গাটাতে অনেক বেশি দেওয়া দরকার। এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে স্বাধীন করা, ভাইব্রেন্ট করা, সেটা যদি আমরা করতে পারি তাহলে ওই যে অর্থনীতি যেমন সচল হবে, একই সঙ্গে বাজেট, আমার এক অতিথি বলছিলেন যে বাজেটের আকার ক্রমাগত বড় হতেই হবে, হতে না থাকলে সেটা বুঝতে হবে যে আসলে আপনি কোথাও স্থবির হয়ে যাচ্ছেন বা পিছিয়ে পড়ছেন। কাজেই অর্থনীতিটা যদি আমরা সচল, সক্রিয় করতে পারবো, যার জন্যে ব্যবসা বাণিজ্য তাকে স্বাধীনভাবে চলতে দেয়া, তাকে সুযোগ সুবিধা করে দেয়, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেসের প্রসঙ্গ যেগুলো, যে সংকটগুলো আলোচনায়, সেটাকে সেখান থেকে আসলে মুক্ত করে দিয়ে দেবে। এবং সব কথার বড় কথা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান আরেকটার সঙ্গে সম্পর্কিত। কাজেই এর সঙ্গে আবার ওই যে প্রবৃদ্ধি, যেটা নিয়ে আমরা বহু বছর আসলে বাজেটের আলোচনায় আমরা হিসাব করবার চেষ্টা করছি প্রবৃদ্ধি দিয়ে, যদিও প্রবৃদ্ধি কিভাবে দেখানো হয়, এই ফিগারটা প্রবৃদ্ধির সুফল জনগণ পায় কিনা সেটা একটা বড় বিতর্কের ইস্যু ছিল বিগত বছরগুলোতে। কিন্তু ওই প্রবৃদ্ধির আলোচনা করে যাই করি, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, সে যেন আমাদের নীতি নির্ধারকদের মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।